জল্পনার অবসান ঘটিয়ে বঙ্গভবনের চেয়ারে বসতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের 23তম রাষ্ট্রপ্রধান হচ্ছেন ৮৬ বছর বয়সী এই নোবেলজয়ী। বাংলাদেশের জন্য যুগান্তকারী সুখবর, তোলপাড় সৃষ্টিকারী সুখবর, ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। হ্যাঁ, বিরাট সংস্কার অলরেডি ঘটে গেছে, যেটা ৫ আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারিনি। এক নতুন বাংলাদেশ। সাবাস বাংলাদেশ। আমি তো ভাই হাততালি দিতে চাই বারবার এই বিএনপিকে ভাই ধন্যবাদ দিতে চাই। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবকে একটা ধন্যবাদ দিতে চাই। আরেকটা ধন্যবাদ দিতে চাই ডক্টর ইউনূস স্যারকে। এই যে মালয়েশিয়া যাওয়া আর চীন যাওয়া, ওইটা তো ভাই ডক্টর ইউনূস স্যারের রোডম্যাপ। নতুন রোডম্যাপ কি এই সরকারের? এখনো কি টের পাইছেন? পাই নাই। কিন্তু ডক্টর খলিলুর রহমান সাহেব তো আছে, ডক্টর ইউনূসের ডাইন হাত। ওই খলিলুর রহমান সাহেব আছে বলেই কিন্তু আজকে এরকম একটা চিঠি দিতে পারছে। উনি না থাকলে কিন্তু এই চিঠি দিতে পারতো না। ওনার কারণেই, শুধু ওনার কারণেই কিন্তু ওই ভারতের চোখের চোখ রেখা এরকম একটা চিঠি দিতে পারছে। ভারতকে বুঝাই দিছে আগের বাংলাদেশ নাই। যে কথাটা বুঝাই দিছিল ডক্টর ইউনূস, সেম কথাটা তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী বুঝাই দিল। এটাই তো হচ্ছে নতুন বাংলাদেশ। আলোচনার সূত্রপাত গত ৫ আগস্টে। বিএনপি সরকার গঠনের পর থেকে আড়ালে থাকা ইউনূস আলোচনায় আসেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে। সেদিন দর্শক সারি থেকে তাকে প্রধানমন্ত্রীর মঞ্চে ডেকে নেওয়া, পাশে রেখে সময় কাটানোর পর সরকার, সচিবালয়, রাজনৈতিক অঙ্গন এবং বিশ্লেষকদের একটি প্রশ্ন, তবে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রের অভিভাবক কে হবেন তাই নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। পর্দার আড়ালে চলছে হিসাব নিকাশ, কয়েকটি নাম ঘুরছে রাজনৈতিক অন্দরমহলে। কিন্তু শেষ মুহূর্তে যেন সব আলো গিয়ে পড়েছে এক ব্যক্তির উপর। তিনি কি সেই মানুষ যিনি বছরের পর বছর রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যিনি অসংখ্যবার গ্রেফতার হয়েছেন, আবার প্রতিবারই ফিরে এসেছেন দলের হাল ধরতে? প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আকাশে বাতাসে এখন এক অদ্ভুত এবং চাপা উত্তেজনা, ক্ষমতার পালাবদল, আন্তর্জাতিক রাজনীতি দাবার চাল আর এক অদেখা স্নায়ুযুদ্ধ চলছে পর্দার আড়ালে। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে কূটনৈতিক করিডোরগুলোতে কান পাতলেই শুধু একটি গুঞ্জন শোনা যাচ্ছে, চায়ের কাপে ঝড় তোলা সেই একটি মাত্র প্রশ্ন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? এই একটি প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। যারা রাজনীতির পেছনের খেলাটা একটু গভীরভাবে বোঝেন, তারা এরই মধ্যে একটি দৃশ্যপট থেকে অনেক কিছু আঁচ করতে পেরেছেন। একটি নির্দিষ্ট মঞ্চ যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছেন বাংলাদেশের বর্তমান রাজনীতির অন্যতম শীর্ষ নিয়ামক ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশ্ববরেণ্য নোবেলজয়ী সাবেক প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই একটি ছবি বা এই একটি ফ্রেম যেন হাজারো শব্দের চেয়েও বেশি কিছু বলে দিচ্ছে। এটি কোনো সাধারণ রাজনৈতিক ফ্রেম নয়, এটি পুরো বিশ্বকে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দেয়া একটি প্রচ্ছন্ন বার্তা। আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা হয়তো এখনো দিবাস্বপ্নে বিভোর। তারা হয়তো হিসাব করছে বর্তমান সরকার কোনোভাবে ব্যর্থ হলেই ডিসেম্বরের দিকে পেছনের দরজা দিয়ে আবারও বাংলাদেশের ক্ষমতার মসনদে ফিরে আসবে। কিন্তু তাদের এই রাজনৈতিক অঙ্ক পুরোপুরি ভুল প্রমাণিত হতে পারে শুধুমাত্র একটি কারণে। বিশ্লেষকরা অত্যন্ত ঠান্ডা মাথায় হিসাব করে বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতির মতো সাংবিধানিক শীর্ষ পদে আসীন হয়, তবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা কেবল শূন্যই নয়, বরং তা হবে অগণিত শূন্যের সমষ্টি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক আন্তর্জাতিক লৌহবর্ম বা দেয়াল, যাকে টপকে বা পাশ কাটিয়ে কোনো পরাশক্তির পক্ষেই বাংলাদেশে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা আর সম্ভব নয়। ভারত বা অন্য কোনো দেশ যদি মনে করে যে আবারও কোনো অরাজকতা সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে, তবে তাদের সামনে সবচেয়ে বড় এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াবেন এই মানুষটি। ডক্টর ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ট্রল করেন বা তাকে নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করেন, তারা আসলে আন্তর্জাতিক রাজনীতি এবং ক্ষমতার আসল গভীরতা সম্পর্কে বিন্দু মাত্র ধারণা রাখেন না। তারা জানেন না এই মানুষটির শেকড় বিশ্বের কত গভীরে প্রথিত। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা পড়াশোনা করেন তারা খুব ভালো করেই জানেন যে এই পৃথিবীটা আসলে কারা চালায়। প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে এমন কিছু গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক বা এলিট সোসাইটি রয়েছে যারা আড়াল থেকে পুরো বিশ্বের অর্থনীতি, যুদ্ধ, শান্তি এবং ক্ষমতার পালাবদল নিয়ন্ত্রণ করে। সেই গ্লোবাল এলিট ক্লাবের সদস্যের সংখ্যা বড় জোর 200 জন। আর অবাক করা বিষয় হলো, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেই 200 জন শীর্ষ ক্ষমতাধরের একজন। তার এই গ্লোবাল নেটওয়ার্ক এবং প্রভাব এতটাই বিশাল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও তিনি আন্তর্জাতিক অঙ্গনে বহুগুণে বেশি ক্ষমতাবান। নরেন্দ্র মোদী হয়তো 130 কোটি মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু পশ্চিমা লবিতে এবং গ্লোবাল এলিটদের ড্রয়িং রুমে ডক্টর ইউনূসের যে অবাধ যাতায়াত এবং প্রভাব রয়েছে তার সিকি ভাগও মোদীর নেই। ডক্টর ইউনূস এমন এক ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেন যেখান থেকে চাইলে নরেন্দ্র মোদীকেও আন্তর্জাতিক কূটনীতিতে চরম বিপাকে ফেলার ক্ষমতা তিনি রাখেন। তার এই অভাবনীয় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ভিত্তি আসলে কোথায়? এর উত্তর লুকিয়ে আছে তার অর্জনের ঝুলিতে। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বাস। আমেরিকান এবং নন আমেরিকান মিলিয়ে এই শত শত কোটি মানুষের মধ্যে মাত্র 10 জন ব্যক্তি এমন একটি বিরল রেকর্ডের অধিকারী, যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। এই 10 জন ব্যক্তি একই সঙ্গে নোবেল শান্তি পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের
সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অর্জন করেছেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন সেই এক্সক্লুসিভ 10 জনের এলিট ক্লাবের একজন গর্বিত সদস্য। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা, বিশ্ব ব্যাংক বা IMF এর প্রধানরা তাকে শুধু সম্মানই করেন না, বরং তাকে গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্কের এক অপরিহার্য অংশ বলে মনে করেন। তিনি যখন কোনো কথা বলেন তখন ওয়াশিংটন থেকে শুরু করে প্যারিস পর্যন্ত সবাই সেটা পিন পতন নিরাপত্তায় মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই একটি মারাত্মক ভুল হিসাব কষেন। তারা মনে করেন ডক্টর ইউনূসকে হয়তো খুব সহজেই ক্ষমতার চেয়ার থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু চরম বাস্তব সত্যটি হলো, প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যদি নিজ থেকে ক্ষমতা না ছাড়তেন, তবে পৃথিবীর কোনো পরাশক্তির সাধ্য ছিল না তাকে সেই পদ থেকে এত তাড়াতাড়ি নামানোর। তিনি নিজের ইচ্ছায় কেবল দেশের স্বার্থে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই এই ক্ষমতার পালা বদলে অংশ নিয়েছিলেন। তিনি যে মাপের মানুষ, যে গ্লোবাল স্ট্যাটাস তিনি ধারণ করেন, সেখানে একটি উন্নয়নশীল দেশের প্রধান হওয়া বা রাষ্ট্রপতি হওয়া তার কাছে অত্যন্ত নগণ্য একটি বিষয়। তিনি তো সেই মানুষ যিনি বিশ্বের নীতি নির্ধারক ওই 200 জনের একজন, অথচ দেশের প্রয়োজনে মাতৃভূমির গভীর সংকটে তিনি নিজের গ্লোবাল স্ট্যাটাসকে একপাশে সরিয়ে রেখে বঙ্গভবনের দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। এটি তার কোনো ক্ষমতা লোভ নয়, এটি তার নিখাদ দেশপ্রেম। আর ঠিক এই জায়গাটিতেই তারেক রহমান তার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ মাস্টার স্ট্রোকটি খেলেছেন। তিনি খুব ভালো করে অনুধাবন করতে পেরেছেন যে বাংলাদেশের মতো একটি ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর দেশকে যদি ভারত এবং চীনের আগ্রাসী থাবা থেকে রক্ষা করতে হয়, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন একজন সুপার হেভিওয়েট ঢাল দরকার যাকে ভেদ করার সাহস কারো হবে না। ভারত কিংবা চীনের মতো দেশগুলো এতকাল বাংলাদেশকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করেছে। তাদের কাছে বিগত সরকারের শীর্ষ ব্যক্তিরা ছিল নিছকে গিনিপিগ বা পরীক্ষার পাত্র ছাড়া আর কিছুই নয়। কিন্তু তারেক রহমান ডক্টর ইউনূসকে সামনে রেখে সেই পুরনো সমীকরণ পুরোপুরি উল্টে দিয়েছেন। ওয়াশিংটন ডিসির অদূরে অত্যন্ত গোপন এবং অভিজাত প্রাইভেট ক্লাবগুলোতে যেখানে বসে বিশ্বের ভাগ্য নির্ধারিত হয়, যেখানে বসে থাকা বিলিয়নিয়র এবং নীতি নির্ধারকরাও আজ বাংলাদেশের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। তারা বুঝতে পারছেন ঢাকা এখন আর কারো হাতের পুতুল নয়। দিল্লির সাউথ ব্লকে আজ রাতের ঘুম হারাম হয়ে গেছে। ভারত এতদিন ভেবেছিল ঢাকা বুঝি চিরকাল তাদের পকেটেই থাকবে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে ঢাকার হাতে এমন একটি তুরুপের তাস লুকিয়ে আছে যা তাদের পুরো দাবার বোর্ডটাকে এক নিমিষে উল্টে দিতে পারে। ওয়াশিংটনের এই অভিজাত মহলে এখন একটাই আলোচনা, ইউনূস ইজ নট জাস্ট আ ম্যান, হি ইজ আন ইনস্টিটিউশন। তারা পরিষ্কার বুঝতে পারছে এই মানুষটি যদি বঙ্গভবনে বসেন তবে ওই দেশটিকে আর কেউ চোখ রাঙাতে পারবে না, না দিল্লি, না বেজিং, কেউ না। ঢাকা এখন সরাসরি আন্তর্জাতিক রাডারে চলে এসেছে এবং তারা এখন বিশ্ব রাজনীতির বিগ লিগে খেলছে। হাজার মাইল দূরে ঢাকার আকাশে আজ ভোরের নতুন আলো ফুটতে শুরু করেছে। বঙ্গভবনের বিশাল ফটকের উপর দিয়ে বাতাসে উঠছে লাল সবুজের একটি নতুন পতাকার প্রতিচ্ছবি। এই পতাকা এখন আর কোনো অসহায় বা নতজানু রাষ্ট্রের প্রতীক নয়, এটি এখন এমন একটি দেশের প্রতীক যারা দাবার বোর্ডে বসে আছেন বিশ্বের অন্যতম সেরা এক মাস্টার মাইন্ড। একসময় যারা এই দেশটাকে গিনিপিগ ভেবে নিজেদের খেয়াল খুশি মতো কাটাছেঁড়া করতে চেয়েছিল, আজ তারা হারে হারে টের পাচ্ছে যে গিনিপিগ তারা নয়, বরং ষড়যন্ত্রকারীরা নিজেরাই আজ ফাঁদে পড়েছে। বাংলাদেশের তারুণের অদম্য শক্তি, অভিজ্ঞ রাজনৈতিক প্রজ্ঞা এবং বিশ্ববরেণ্য এক রাষ্ট্রনায়কের এই নতুন মেলবন্ধন এক অদৃশ্য লৌহ প্রাচীর গড়ে তুলেছে দেশের চারদিকে। দিল্লির মসনদে আজ হয়তো দীর্ঘশ্বাস আর হতাশা, কিন্তু বাংলার আকাশে আজ এক নতুন অজেয় অহংকারের সূর্যোদয়। যে দেশ বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রাখে, সে দেশ আর কখনো কারো দাসত্ব মেনে নেবে না। দর্শক, রাজনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক ক্ষমতার এই টানটান স্নায়ুযুদ্ধে বাংলাদেশ আজ এক অপ্রতিরোধ্য বিজয়ী। আর এই বিজয়ের মহাকাব্য তো কেবল লেখা শুরু হলো। এই প্রথম বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে এক বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। ইতিহাসে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। জামাত, শিবির, এনসিপিতে খুশির বন্যা, বাংলাদেশ পন্থীদের মধ্যে খুশির বন্যা, ভারতপন্থীদের কান্নাকাটি। দর্শক, নয়াদিল্লিতে একটা কথিত প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে বাংলাদেশের বাধা এবং আপত্তির মুখেও তারেক রহমানের অনুরোধ, এমনকি হুঁশিয়ারি, হুমকি, এগুলো অগ্রাহ্য করে শেখ হাসিনাকে বক্তব্য রাখার অনুমতি দিয়ে যে চরম ধৃষ্টতা ভারত সরকার দেখিয়েছে, তার এমন প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার জানিয়েছে। যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওই ভাষায় বাংলাদেশ সরকার কোনো দিন এত কঠোর কোনো কূটনৈতিক বিবৃতি দেয়নি। এমনকি বিবৃতিটা এতটাই কঠোর ছিল, তার মধ্যে কূটনৈতিক ভাষার ব্যবহার কম ছিল। ওই বিবৃতিটা যতটা না ডিপ্লোম্যাটিক, তার চেয়ে বেশি পলিটিক্যাল। এর মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এতটাই ত্বরান্বিত যে কূটনৈতিক স্বাভাবিক সভ্যতা ভব্যতা রক্ষা করা সম্ভব হচ্ছে না। রাজপথে যেরকম রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হয়, ভারতকে বাংলাদেশ সরকার ওই টাইপের হুমকি ধামকি দিয়েছে, ওই টাইপের কথা মনে করে দিয়েছে। অতএব বাংলাদেশ সরকার মাথা উঁচু করে দাঁড়াতে পারছে, ভারতের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ করতে পেরেছে। হ্যাঁ, এখানে বিএনপি সরকারকে আমরা দোষ দেব না যে শেখ হাসিনার বক্তব্য কেন থামাতে পারলো না বাংলাদেশ সরকার, চেষ্টা করেছে, দীনেশ ত্রিবেদীকে বলে এসেছে এবং যা বলার সব বলেছে। এর চেয়ে কঠোর কথা বলা যায় না। এখানে জামাত এনসিপি ক্ষমতায় থাকলেও এর চেয়ে বেশি কিছু বলার ছিল না। এখন যেটা করতে পারে, দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশ থেকে লাথি দিয়ে বের করে দিতে পারে। তবে এটা জামাত এনসিপি ক্ষমতায় থাকলে যে পারত তা না। তবে এই ধরনের কথা বলেছে। জামাতের সাথে সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে। দর্শক, সেক্ষেত্রে প্রফেসর ইউনূসের প্রবল সম্ভাবনা আমরা দেখছি। দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এটা কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না। এমপিরা ভোট দিবেন, এমপিদের ভোট এটা তো জানে যে প্রত্যেক দল তার দলের বিরুদ্ধে দিতে পারে না। এখানে প্রার্থী হওয়ার অবারিত সুযোগ আছে, কিন্তু ভোট দেবে শুধু এমপিরা। এতে সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের সিদ্ধান্ত বা তারা যাকে চায় সেই রাষ্ট্রপতি। এখানে ভোট প্রতিদ্বন্দ্বিতা এগুলো কিছু না, এটা ভালো কথা। এখানে জামাত অনেকে বলছেন বা জামাতের ভিতরেই এই আলাপ ছিল যে এটি মাজহারুল ইসলামকে প্রার্থী করা হোক, কিন্তু তিনি যে শুধু জামাতের ভোট পাবেন, স্বতন্ত্র কারো ভোটও পাবেন, এমনকি এনসিপির সবাই ভোট হয় কিনা এটাও সন্দেহ আছে।
কেউ ভোটদানে বিরত থাকলেও থাকতে পারে, এটা তো ওয়েল নন। তো সেখানে রাষ্ট্রপতি নির্বাচন এটার কোনো অর্থ হয় না। রাষ্ট্রপতি এটা প্রধানমন্ত্রী যাকে সিলেক্ট করবেন সে। এই নির্বাচন এটা একটা ফালতু আলাপ। এখানে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে, মনোনয়নপত্র কেনা, দাখিল করা, অমুক এগুলো ফাও কথা, এগুলো কোনো কার্যকারিতা নেই। মূলত বিএনপির স্থায়ী কমিটি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে এই ভার তারেক রহমানের উপর দিয়ে দিচ্ছে, তারেক রহমান যাকে চাইবে তিনি রাষ্ট্রপতি। মানে এটাই হচ্ছে সিস্টেম। এই ভার দেওয়া এটাও একটা নাটক। মূল কথা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ দলের সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান যাকে চাইবেন তিনি রাষ্ট্রপতি। তো হিসাব ক্লিয়ার, তারেক রহমান যাকে চাইবেন তিনি রাষ্ট্রপতি, অথবা যারাই ক্ষমতায় থাকবে, এবং জামাত ক্ষমতায় থাকলে জামাতের প্রধানমন্ত্রী যাকে চাইতেন তিনি রাষ্ট্রপতি। এটা নিয়ে কোনো আলাপ আলোচনা, শিডিউল ডিক্লেয়ার এগুলো ফাওলা। তবে ভিতরের খবর যতটা জানি, জামাত প্রথমে ভাবছিল যে এটি মাজহারুল ইসলামকে প্রার্থী করবে, এখন ভাবছে এই প্রার্থী করার কোনো দরকার নেই, এগুলো একটা অলংকারিক পদ, এখানে আর নির্বাচনের কোনো বালাই নেই, এখানে নির্বাচন একটা ফালতু বিষয়, এখানে প্রধানমন্ত্রী যাকে চাইবেন তিনি রাষ্ট্রপতি, অযথা এখানে প্রার্থী দেওয়াটা এগুলোর কোনো নেসেসিটি নেই, এগুলোর কোনো রেলেভেন্সি নেই। যার ফলে জামাত বলছেন আমরা প্রার্থী দিব না। জামাতের সর্বশেষ সিদ্ধান্ত এটা, যদিও জামাত আনুষ্ঠানিকভাবে মিটিং করে সিদ্ধান্ত এখনো নেয়নি, জামাতের যারা সিদ্ধান্ত প্রণেতা তারা এটা বলছেন ইনফরমালি। তবে জামাত নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিবে, যেহেতু শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে, জামাত নির্বাহী পরিষদের মিটিং করবে, সেখানে একটা ফর্মাল সিদ্ধান্ত হবে যে না আমরা প্রার্থী দিব না। এখন জামাত প্রার্থী দেবেন, এটা যেহেতু বিরোধী দল, তারা পর্দান্তরালে বিএনপির সাথে একটা সমঝোতা হলেও, বিএনপি যদি আলাপ আলোচনা করেও এখানে জামাত বলবে যে এটা অলংকারিক পদ, এই সিস্টেমে ত্রুটি আছে, এতে আমরা নাই, এইভাবে হয়তো জামাত এড়িয়ে চলে। আর সংসদে ভোটেরও প্রয়োজন হবে না, কারণ জামাত প্রার্থী না দিলে প্রার্থী দিবে কি, গায়রুল, তার মনোনয়ন বৈধ হবে না। শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা নির্বাচনে, বিনা ভোটে একজন রাষ্ট্রপতি হতে পারেন। এর মানে প্রধানমন্ত্রী যাকে চাইবেন তিনি। এখন প্রধানমন্ত্রী কাকে চাইবেন? এই ক্ষেত্রে দেখেন জামাত বিএনপির সাথে অনেক কিছুতেই সমঝোতা আছে। ইউনূসের আমল থেকে এই সমঝোতা চলে আসে। পজিটিভ সমঝোতা আছে, কিছু নেগেটিভ দিকও আছে। এই সমঝোতা কখনো কখনো যায় বা কখনো আবার রিনিউ হয়, এটাই রাজনীতি। আজকে জামাতের সাথে একটা ভালো সম্পর্ক আছে, কালকে থাকবে না, পরশুদিন আবার হবে। রাজনীতি এটাই, আজকে আপনার বন্ধু কালকে শত্রু, কালকে শত্রু পরশুদিন বন্ধু। এই জায়গায় রাষ্ট্রপতি কে হবে এটা তারেক রহমানের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিলেও তারেক রহমান চাইলেই যে তাকে করতে পারবেন তা না। এটা অনেক ইন্টারন্যাশনাল খেলা আছে, আর অনেক স্টেক হোল্ডার্স আছে। যেমন একটা বিপ্লবের পরেই বিপ্লবীরা ইচ্ছে মতো উপদেষ্টা বানাতে পারেনি। প্রথম আলো কোটার উপদেষ্টা, ডিজিএফআই কোটার উপদেষ্টা, সেনাবাহিনী কোটার উপদেষ্টা, কত কোটার উপদেষ্টা, ভারতপন্থী উপদেষ্টা, অথচ ভারতের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। মানে বাংলাদেশের রাজনীতি এত স্বাধীন না, চাইলেই যে তার ইচ্ছে মতো কিছু হতে পারে তা না। অনেক গোপন স্টেক হোল্ডার্স আছে। এখানে তারেক রহমান যদি টিকে থাকতে হয়, 5 বছর ক্ষমতা চালাতে হয়, এদিকে ভারত, আমেরিকা, ইসরায়েল ষড়যন্ত্র করছে। এই কারণে তারেক রহমান পর্দার অন্তরালে জামাতের সাথে একটা সমঝোতা যেতে বাধ্য হতে পারে। এই সমঝোতা একটু প্রকাশ হয়তো হবে না, যদিও জুলাই চেতনার আলোকে রাষ্ট্রপতি এটা প্রধানমন্ত্রী যাকে চাইবেন তিনি হলেও বিরোধী দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যদি একজন সর্বসম্মত জাতীয় গার্ডিয়ান রাষ্ট্রপতি ঠিক করা হয়, এটা ভালো। কিন্তু ওইভাবে ওপেন আলোচনা হওয়ার সম্ভাবনা কম দেখছি। পর্দার অন্তরালে একটা সমঝোতা হতে পারে, সেটা প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে। প্রফেসর ইউনূসের উপর জামাত অনেক ক্ষেত্রে অসন্তুষ্ট, তারপরও জামাতের প্রেফারেন্স এখনো ইউনূসের প্রতি থাকবে। এবং জামাতের সাথে ইউনূসের যতটুকু আলাপ নির্বাচনের আগে হয়েছে, তাতে জামাত ইউনূসকে সমর্থন দিবে। এবং এখনো ইউনূসীয় থিওরিতে জামাত অনেক কিছুই করে, শুনতে খারাপ শোনায়, কিন্তু আমি জেনে বলছি এটা আবার জামাতের অনেকেই মজলিসের সদস্যরাও জানবেন, এটা কয়েকজন নির্বাহী পরিষদের সদস্য জানবেন। এখনো প্রফেসর ইউনূসের সাথে যোগাযোগ করে, লাইনে বিএনপির সাথে দর কষাকষি বা এগুলো অনেক কিছুতে ইউনূসকে এনগেজ করে বা ইউনূস গংকে এনগেজ করে জামাত করে। জামাত ইজ নট কমপ্লিটলি সেপারেটেড ফ্রম ইউনূস গং স্টিল নাও। দিস ইজ পলিটিক্স বিহাইন্ড দ্য সিন, এটা আপনি জানেন না, হোয়াটএভার। এক্ষেত্রে জামাতের সাথে একটা সমঝোতা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সাথে হতে পারে, এবং সমঝোতার ভিত্তিতে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার সম্ভাবনা রয়েছে। তো এখানে কেন প্রফেসর ইউনূসকে? যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা চাপ আছে। এই যে কিছুদিন আগে সার্জিও সফর করে গেছে, প্রচন্ড চাপ ক্রিয়েট করে গেছে, প্রচন্ড চাপ। যেমন বাংলাদেশের ভূখণ্ডে দিনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন, এটা তারেক রহমান সরকারের উপর একটা আঙ্গুল বাঁকা করা চাপ। তো এই আঙ্গুল বাঁকা করা চাপ দিয়ে একটা নোট ধরিয়ে দিয়েছে যে ইউনূসকে রাষ্ট্রপতি বানান। এখন ইউনূসকে নিয়ে পজিটিভ নেগেটিভ যাই বলি না কেন, সব কথার সত্য কথা এটা যে প্রফেসর ইউনূস মার্কিনপন্থী। দেশের জন্য নতুন বাংলাদেশের নতুন একটা দিন, এই দিনটাই তারা বাইচা নিল। কারা? ভারত বাইচা নিল, শেখ হাসিনা বাইচা নেয় নাই। এই খেলাটা দিল্লি থেকে খেলতেছে ভাই, ডেঞ্জারাস খেলা খেলতেছে। এই 5ই আগস্টে যেন তাদেরকে নিয়ে আলোচনা হয়, আওয়ামী লীগকে নিয়ে যেন আলোচনা হয়। ওই সাকিবুল হাসানকে আনছে, ও আসতে বাধ্য হয়েছে, ওই হানি টাইপের মধ্যে আছে, ওর অনেক কিছু তাদের কাছে আছে। না হলে ও কেন আসবে ভাই? ও তার রাজনীতিবিদ না, ও একজন খেলোয়াড় রাজনীতিবিদ। তারা কিন্তু আসে নাই। ওই যে হাসান মাহমুদ, আবার ওই যে একজন মায়া, বহুত বড় বড় কথা কইছে, শিয়া ফালামু, ফায়দা ফালামু, দেশে আসলে আর অনেকগুলো মন্ত্রী অনেক রকম বড় বড় কথা কইছে, দেন ভাড়া করে আসতেছি। তারা কেন আসলো না গতকালকে লাইফে? তারা কেউ আসে নাই। এমন একজন আনছে যে হলো ক্রিকেট প্লেয়ার, রাজনীতিবিদ না। তার মানে বুঝছেন তো, এরা হানি ট্র্যাপের মধ্যে ফেলে আনছে। তাহলে এর আসার কথা না। একে আনা হয়েছে শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেন মিডিয়ার দৃষ্টি থাকে। এক শেখ হাসিনা বা ওই জয়কে দিয়া মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা যাবে না, একজন আন্তর্জাতিক প্লেয়ারকে সামনে বসায় দিছে। এটা হলো ডেঞ্জারাস খেল। কিন্তু এই খেলটা কবে খেললো? 5 তারিখে, যেন ওনাদের নিয়েই আলোচনা হয়। কিন্তু সবচেয়ে বড় উপকারটা কি করে দিল জানেন? বাংলাদেশের চোখ খুলে দিল। সাবাস বাংলাদেশ। আমি তো ভাই হাততালি দিতে চাই বারবার এই বিএনপিকে ভাই ধন্যবাদ দিতে চাই। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবকে একটা ধন্যবাদ দিতে চাই। আরেকটা ধন্যবাদ দিতে চাই ডক্টর ইউনূস স্যারকে। উনার দেখানো পথেই তো হাঁটতেছে। উনি যেভাবে কথা বলছিল চোখের চোখ রাইখা, ঠিক তেমনি ভাবে একটা চিঠি দিছে এই 5 তারিখের কারণে। এই যে আওয়ামী লীগকে 5 তারিখে দিল্লিতে যে সুযোগ করে দিল সাংবাদিকদের সাথে কথা বলার, সেটার বিরুদ্ধে বাংলাদেশ থেকে একটা কঠিন চিঠি দিছে। এরকম একটা কঠিন চিঠি গত 54 বছরও ওরা পায় নাই, গত 55 বছরও ভারত বাংলাদেশ থেকে এরকম একটা কঠিন চিঠি পায় নাই। কি বলছে জানেন?
ওই চিঠিতে উল্লেখ করছে একজন পলাতক খুনি আসামি একজন লুটেরাকে কেন আপনারা কথা বলার সুযোগ করে দিলেন। আপনারা যখন কথা বলার সুযোগ করে দিলেন, এতেই বোঝা যায় আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি হইতে পারে। আমাদের দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করার জন্য, এই জুলাই বিরুদ্ধে এই ষড়যন্ত্র করার জন্য আমরা তীব্র ক্ষোভ জানাচ্ছি, তার মানে তীব্র নিন্দা জানাচ্ছি। এরকম একটা কঠিন চিঠি দিছে, এইটা ভাই বিরাট উপকার হয়ে গেল না? ভারত যেটা চাইছিল শেখ হাসিনাকে দিয়ে খেলবে, ওই ট্রাম্প কার্ড খেলা বিএনপিকে ভাই বিপদে ফেলবে এবং গোপনে তাদের সঙ্গে হাত মিলাইবার জন্য বাধ্য করবে। সেখান থেকে কিন্তু বিএনপি বাইরে হয়ে গেল। বাইরে হয়ে তো আর আগেই গেছে, যেদিন চিনে গেছে সেদিনই বাইরে হয়ে গেছে। ভাই ব্রাদার, একটা জিনিস খেয়াল করছেন, ডক্টর ইউনূস স্যার কিন্তু কোনো নির্বাচিত সরকার ছিল না, কিন্তু পুরো বিদেশের সাপোর্ট পাচ্ছিল, পুরো পৃথিবীর সাপোর্টটা পাইছে। এবং উনি কিন্তু নির্বাচিত সরকার না হয়েও বিদেশ থেকে কিন্তু ঋণ নিয়ে আসছিল, আনছে না ভাই? ঋণ নিয়ে আসছে। কিন্তু নির্বাচিত সরকার আইসা কত টাকা ঋণ আনতে পারছে? বিদেশ থেকে কয়টা চিঠি পাইছে, কয়টা নিমন্ত্রণ পাইছে? এই যে মালয়েশিয়া যাওয়া আর চীন যাওয়া, ওইটা তো ভাই ডক্টর ইউনূস স্যারের রোডম্যাপ। নতুন রোডম্যাপ কি এই সরকারের? এখনো কি টের পাইছেন? পাই নাই। কিন্তু ডক্টর খলিলুর রহমান সাহেব তো আছে, ডক্টর ইউনূসের ডাইন হাত। ওই খলিলুর রহমান সাহেব আছে বলেই কিন্তু আজকে এরকম একটা চিঠি দিতে পারছে। উনি না থাকলে কিন্তু এই চিঠি দিতে পারতো না। উনার কারণেই, শুধু উনার কারণেই কিন্তু ওই ভারতের চোখে চোখ রেখা এরকম একটা চিঠি দিতে পারছে। ভারতকে বুঝাই দিছে আগের বাংলাদেশ নাই। যে কথাটা বুঝাই দিছিল ডক্টর ইউনূস, সেম কথাটা তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী বুঝাই দিল। এটাই তো হচ্ছে নতুন বাংলাদেশ। অনেকে একটা মন্তব্য করতে দেখবেন, এই যে টক শোতে আইসা বলবে এত বড় সর্বনাশ বাংলাদেশের কেউ করে নাই, ডক্টর ইউনূস যে সর্বনাশ করে দিয়ে গেছে, পুরো দেশটাকে নরক বানাই দিয়ে গেছে, পুরো দেশটাকে বিভাজনের মধ্যে ফেলে দিয়ে গেছে, এরকম তো কখনো ছিল না। কি বলতে চায় জানেন? ওই যে ইসলামিক দলের একটা উত্থান যে হয়েছে, এটা ডক্টর ইউনূস কইরা দিয়ে গেছে। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।